আসসালামু আলাইকুম। গেল কয়েক দশক ধরে বাংলাদেশি রাজনীতির একটা নিয়মিত চিত্র হচ্ছে যে জাতীয় পার্টিতে একের পর এক নাটক চলবে। একসময় যেটা মনে করা হতো এটা হুসেইন মোহাম্মদ এরশাদের নিজস্ব কৌশল, কিন্তু আমরা যেটা দেখি যে তার মৃত্যুর পরও জাতীয় পার্টি সেটা ধরে রেখেছে এবং সেখানে নাটক একবারই নিয়মিত দৃশ্যপট। এটা এমন একটা ধারাবাহিক নাটক যার কোনো শেষ নেই। সর্বশেষ আমরা যেটা দেখলাম যে আরেকটা জাতীয় পার্টি হয়েছে, অর্থাৎ জাতীয় পার্টি দুই ভাগ হয়ে গেছে। এখন এক পক্ষে রয়েছেন জিএম কাদের, তার সঙ্গে খুব বেশি সিনিয়র নেতা নেই। আমরা যেটা দেখছি যে তার সঙ্গে শামীম হায়দার পাটোয়ারি মহাসচিব হিসেবে রয়েছেন। অন্যদিকে আরেকটা জাতীয় পার্টি আত্মপ্রকাশ ঘটলো, যেটার সভাপতি হচ্ছেন আনিসুল ইসলাম মাহমুদ আর মহাসচিব রুহুল আমিন হাওলাদার। এবং এই যে জাতীয় পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে পুরনো জাতীয় পার্টির নেতাদেরকেও আমরা দেখলাম এবং সেখানে বিশেষ করে জাতীয় পার্টির জেপি প্রধান আনোয়ার হোসেন মঞ্জুর একটি বক্তব্য খুবই ভাইরাল হয়েছে। তিনি আরেকটা সংঘাত অনিবার্য সেটা বলছেন এবং দৃশ্যত আওয়ামী লীগের কণ্ঠ তার বক্তব্যে শোনা গেছে। এবং পরে তার একটা ইন্টারভিউ দেখলাম যেখানে তিনি বলেছেন যে বরিশালের মানুষ, তিনি কাউকে ভয় পান না। আমরা যেটা দেখি যে 2024 সালের নির্বাচনে তিনি তার নিজের সাবেক এপিএস এর কাছে পরাজিত হয়েছেন এবং এটা যে আওয়ামী লীগের নীল নকশা অনুযায়ী হয়েছে এটা একদম পরিষ্কার। কিন্তু সেই সাহসী মানুষ আনোয়ার হোসেন মঞ্জু তখন কোনো বক্তব্য রেখেছেন এ নিয়ে, এটা আমার ঠিক নজরে পড়েনি। এই সরকারের আমলেও তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন এবং অনেকটা নজিরবিহীনভাবে গোয়েন্দা কার্যালয় থেকে তাকে জামিন দেওয়া হয়। তো সে যাই হোক, আমরা যেটা দেখলাম যে আনোয়ার হোসেন মঞ্জু এখন খুবই সাহসী মানুষ এবং তিনি বিশেষ করে তরুণ ছাত্র নেতাদের খুবই সমালোচনা করেছেন, কিছু ভাষা ব্যবহার করেছেন যেটা আমি বলতেও চাই না। এবং তিনি যেটা বলছেন যে সংঘাত অনিবার্য, সেই মঞ্চে আমরা যেটা দেখলাম আনিসুল ইসলাম মাহমুদ নতুন জাতীয় পার্টির নেতা এবং আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের গ্রিপে রাখার ক্ষেত্রে গত 1.5-2 দশকে যারা প্রধান ভূমিকা রেখেছেন আনিসুল ইসলাম মাহমুদ তাদের নেতা। এবং এটা আমি নিশ্চিত করেই বলতে পারি যে তিনি অনেকটা জাতীয় পার্টিতে যে আওয়ামী লীগ শাখা আছে সেটার প্রধান। 14 সালের নির্বাচন কিন্তু হুসেইন মোহাম্মদ এরশাদ বর্জন করেছিলেন। এরশাদের নিয়ে বিতর্ক থাকতে পারে, নাটক অনেক করেছেন তিনি, কিন্তু 14 নির্বাচন বর্জনটা তার জেনুইনই ছিল। আমরা যেটা দেখি যে সে নির্বাচন বর্জনের জন্য তাকে অনেক মূল্য চুকাতে হয়েছে। পরবর্তীতে অবশ্য একটা মিসওয়াল হয়ে যায়। জিএম কাদের তিনিও সে নির্বাচন বর্জন করেছিলেন এবং তাকেও অনেক মূল্য দিতে হয়েছে। অন্যদিকে এরশাদের স্ত্রী রওশন এরশাদ নির্বাচনে চলে যান এবং সেক্ষেত্রে মুখ্য এবং প্রধান ভূমিকা ছিল আনিসুল ইসলাম মাহমুদের। তো এখন আমরা যেটা দেখি যে জাতীয় পার্টিতে যারা আওয়ামী লীগের বি টিম ছিলেন তারা একটা নতুন দল করেছে। জিএম কাদের ভারতের গ্রিপে ছিলেন সবসময়, কিন্তু আওয়ামী লীগের গ্রিপে থাকতে তার এক ধরনের অনীহা অনেক ক্ষেত্রে আমি দেখেছি, কিন্তু সেটা স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো এখতিয়ার ক্ষমতা আসলে তার ছিল না। তা আমরা যেটা দেখছি যে জাতীয় পার্টিতে যারা আওয়ামী লীগের নেতা ছিলেন, মানে আওয়ামী লীগের সমর্থন পুষ্ট কিংবা আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট, তারা একটা নতুন দল করেছেন এবং এটা আমি নিশ্চিত করে বলতে পারি যে এটা আওয়ামী লীগের একটা বি টিম এবং প্রতিবেশী রাষ্ট্রের নিশ্চিতভাবেই এদের পেছনে এক ধরনের মদত রয়েছে। এবং আগামী নির্বাচনে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের আসলে নির্বাচনী ময়দানে ফেরার সম্ভাবনা খুবই কম, যদিও আমরা যেটা দেখছি যে আওয়ামী লীগের মিডিয়াতে যারা বি টিমের সদস্য, যারা আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করছেন মিডিয়াতে, বিশেষ করে টক শোতে, তারা প্রায় প্রতিদিনই বলছেন যে আওয়ামী লীগ ফিরছে। এখন আওয়ামী লীগ কবে ফিরবে সেটা তো আমি নিশ্চিত করে বলতে পারি না, কিন্তু এটা যেটা দেখা যায় যে নিশ্চিত করেই দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের বি টিম মাঠে ফিরেছে। নির্বাচনী রাজনীতিতে তাদের ভূমিকা কি হবে সেটা একটা বড় প্রশ্ন। এখন দেখা যাক যে আমরা যেটা নিশ্চিত করেই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের বি টিম এবং প্রতিবেশী রাষ্ট্রের আশীর্বাদ পুষ্ট একটি গ্রুপ রাজনীতিতে পুরো মাত্রায় সক্রিয় হয়েছে। আগামী দিনের রাজনীতিতে তাদের ভূমিকা কি হবে সেটা দেখার জন্য হয়তো আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে।